স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের ৫৬৫তম পর্বে। সাথে আছি তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতের ডানে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আমার হাতের বামে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, আছেন বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব আদালতের রিট খারিজ, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে আর কোনো বাধা নেই, এই ঘটনার প্রভাব নিয়ে ৮ দিন ধরে রাজপথের যে আন্দোলন, সেই আন্দোলনের কি প্রভাব পড়লো জাতীয় রাজনীতিতে। আলোচনায় থাকবে উপদেষ্টাদের পদত্যাগের দাবির মুখে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন, বিবিসিকে জানিয়েছেন এনসিপি নাহিদ ইসলাম। এই নিয়ে আলোচনা করব। আলোচনা থাকবে পুশিন প্রসঙ্গ, আলোচনায় থাকবে করিডোর, নির্বাচন সংস্কার সহ সমসাময়িক রাজনৈতিক ঘটনাপ্রবাহ। আলোচনা শুরু করতে চাই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আদালতের রিট খারিজ হলো, ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়াতে বাধা নেই। এই যে তাকে শপথ পড়ানোর দাবিতে রাজপথের যে আন্দোলনের ৮ দিনের ঘটনাপ্রবাহ এবং এই নিয়ে পাল্টাপাল্টি যেই অবস্থান রাজনীতিতে, কিভাবে দেখছেন? পাল্টাপাল্টি অবস্থান কোথায়? আমি তো পাল্টাপাল্টি কিছু দেখলাম। এনসিপি এক ধরনের মানে শুধু একদিনের জন্য তারা ইলেকশন কমিশনের সামনে গেছে, মানে এটাকে ঘেরাও বলবো না অবস্থান বলবো কি আমি জানি না, কারণ তারা যেরকম শোরগোল তুলে গেছে সেরকম সমাবেশ তো করতে পারে নাই। এবং তারপরে ওখানেও তাদের অবস্থান, তাদের প্রেজেন্টেশন এগুলো ওরকম কিছু হয়নি। বাট যাই হোক, তারা এটা করেছে। এটাকে আমি ইশরাক যে আন্দোলন করছে তার পাল্টা হিসেবে দেখতে চাই না, যদিও পলিটিক্যাল অ্যানালিস্টরা তাই বলবে যে ওই একই দিনে তাদের এই প্রোগ্রাম দেওয়ার কারণ কি, সেটা পাল্টাই হবে। হয়তো তারা চেয়েছিল অনেক বড় একটা সমাবেশ করে ইশরাকের এই সমাবেশকে আউটওয়ে করবে বা যেটাই করুক আর কি, একটা ব্যালেন্স করে দেখিয়ে দেবে যে এইদিকেও সমান সমান একটা ব্যাপার আছে। সেটা হয়নি। আমি মনে করি যে ইশরাক যে আন্দোলনটা করেছে এটা ঠিক শুধু ইশরাকের আন্দোলন না, কারণ ইশরাকের আন্দোলনে আমি পত্রিকায় যেটা বললাম শেষের দিকে, যেমন গতকালকের কথা পত্রিকায় লিখেছে যে এখানে আশেপাশের জেলাগুলো থেকেও বিএনপি শক্তি সমাবেশ করেছিল। তার মানে বিএনপি সেন্ট্রাল কমিটি এটাকে একটা আন্দোলনের টেস্ট কেস হিসেবে দিয়েছে। আর দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট। আমি এক কথায় বলবো দ্যাট ওয়াজ ইন্টেলিজেন্ট। কেন? মানে বাজারে না খুব চলছিল বিএনপি শেষ, বিএনপি এই করছে ওই করছে, বিএনপিকে লোকে পছন্দ করছে না, বিএনপি ভোট টোট পাবে না, বিএনপি ভোটে জিতবে না ইত্যাদি বলছে। আমি বিএনপির ভোট কম পাওয়া বেশি পাওয়া দুঃখিত সুখী কী হবে ওইসব বলছি না, কিন্তু এই প্রশ্নের একটা জবাব বিএনপি দিয়েছে। কেন? আমি আজকে এই 2-3টা জায়গাতে দেখলাম আলোচনা হচ্ছে, না রে ভাই বিএনপি তো বড় পার্টি, ওটা ঠিকই আছে, এইরকম একটা হয়ে গেছে যে তারা মনে করছে যে বিএনপির জায়গায় আছে, তাদের সমালোচনা যাই হোক বা অনেক বড় পার্টি, তাদের নিজেদের মধ্যে যদি ত্রুটি থাক, তাদের নিজেদের মধ্যে যে অন্যায় কাজও হোক যদি হয়, তারপরেও কিন্তু তারা তাদের জায়গাতে আছে। সেই অর্থে তারা একটা ভালো পজিশন দিয়েছে। দেবার পরের রেজাল্ট হচ্ছে তারা জিতেছে। এই জেতা নিয়ে খুব মানে ছোট করে এখানে দুটো কমেন্ট, হ্যাঁ ছোট করে একটা কমেন্ট এরকম শুনেছি যে এই যে রায় দেওয়া হচ্ছে এগুলো তো সবই তাদেরই লোক, সব বিএনপি করে সেসব লোকই রায় দিয়েছে, এরকম করে বলছে। কিন্তু আমি মনে করি যদি ওইটা বলেনও তাহলে তো আপনি এখন আদালতকে তো মানতে হবে, সিস্টেমটা এরকম আছে যেহেতু আদালতের রায় তারা জিতেছে। জি, আবার আপনার কাছে আসবো। সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, এই যে আদালতের রায়ে জয় হলো, কিন্তু এই মানে সমস্যাটার কি একেবারে সুরাহা হলো কিনা, এবং এই যে আন্দোলনের একটা টেস্ট কেস হিসেবে বিএনপি যে দেখলো? ধন্যবাদ। এই যে আদালতে যে ঘটনাটা ঘটলো সেই সম্পর্কে আমার মন্তব্য হলো যে এটা একেবারেই প্রয়োজন ছিল না। কে এইটা বুদ্ধি দিয়েছে সেটা এখনো আমি বুঝতে পারছি না। তবে আমাদের হিসাবের ভেতর রাখা দরকার, জনগণের এবং ছাত্র সমাজ সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছে। একটা ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈর শাসনের পতন ঘটানো সম্ভব হয়েছে। এটা একটা বিরাট ঘটনা। কিন্তু একটা জায়গায় বোধহয় আমাদের মোটেই ভুল করা উচিত না, যে গণ অভ্যুত্থানের নায়ক ছিল জনগণ, এবং জনগণের সেই গণশক্তিকে যদি আমি মূল্য না দিই তাহলে পরে কিন্তু আমরা গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেটা কোনোদিন বাস্তবায়িত করতে পারবো না।
এখন দুঃখজনক হলেও সত্য যে এটার মাস্টার মাইন্ড কে ছিল, এইটাকে মিটাকুলাসলি প্ল্যান করেছে কে, এইটা নিয়ে একটা কম্পিটিশন লেগে গেছে এবং এইটার নেতৃত্বের দাবিদারি হয়ে যেই প্রিন্সিপালের বেসিসে সংগ্রামটা হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এই প্রিন্সিপালটাকে পদদলিত করে উল্টা পথে পদক্ষেপ নেওয়া হচ্ছে। এটাই হলো প্রবলেম হয় যখন নাকি জনগণ একটা ঘটনা ঘটায় এবং তাদেরকে বাড়িতে রেখে এসে আমি তাদের প্রতিনিধি হিসেবে দাবি করে আমি যখন পদক্ষেপ নিতে থাকি। আমাদের সাংস্কৃতিক কর্মীরা গান গায়, ডিম পারে হাসে খায় বাগডাসে, খায় দেয় ফজর আলী মোটা হয় জব্বর, গ্রাম্য কথায় আর কি। এবং এই কারণে দেখা যায় যে আমরা মুক্তিযুদ্ধে এত ৩০ লক্ষ মানুষ জীবন দিল, একটা মানে কঠিন সংগ্রামের ভেতর দিয়ে আমরা দেশ স্বাধীন করলাম, কিন্তু ফসল উঠাতে পারলাম না। জনগণের জায়গা থেকে বলছি, এরশাদের পতন হলো, ফসল উঠাতে পারলাম না। আমার মনে একটুখানি ভয় যে এবারও আমরা কি সেই পরিণতির দিকে যাব কি যাব না। একটা খুব ইম্পর্টেন্ট বিষয় হলো আমাদের সমস্যাটা অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক, কিন্তু রাজনৈতিক দিকটাকে প্রাধান্য দিয়ে কিন্তু এইবারের গণঅভ্যুত্থানটা হয়েছে। ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে মানুষকে, আমি ভোটাধিকার চাই। সঙ্গে দাবি এসেছে বৈষম্য দূর করতে হবে, বৈষম্য বিরোধী ছাত্র গণ আন্দোলন। দ্বিতীয় স্লোগানটাকে কেউ মূল্য দিচ্ছে না। আবার আপনার কাছে আসবো যে অর্থাৎ এই যে আন্দোলনের ফসলটা দিন শেষ আমরা ঘরে উঠাতে পারবো কিনা এক ধরনের শঙ্কার জায়গা। জি, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, এই যে ইশরাক সাহেবকে মেয়র হিসেবে শপথ পাওয়াকে আর কোনো আইনি বাধা নেই, এই জায়গায় বিএনপি মহাসচিব বলছেন যে এই ব্যাপারের জন্য দ্রুত শপথের ব্যবস্থা নেওয়া হয় বিএনপির পক্ষ থেকে। এক ধরনের এই যে প্রশ্নটা আমি মাহমুদুর রহমান মান্নাকে করছিলাম, এই জায়গায় কি বিএনপি এবং এনসিপি কিছুটা মুখোমুখি অবস্থানে চলে গেল কিনা? একেবারেই না, কারণ জনগণের যে অপ্রতিরোধ্য শক্তি, সাহস, আন্দোলন, যেমন ২৪-এর গণঅভ্যুত্থানে আমরা লক্ষ্য করেছি, ৯০-এর গণঅভ্যুত্থানে আমরা লক্ষ্য করেছি, ৬৯-এর গণঅভ্যুত্থানে আমরা দেখেছি, তারই কিছুটা অংশ আমরা এই যে ৬-৭ দিনের আন্দোলন, ইশরাক যখন নির্বাচন করেছিল তখনও কিন্তু তাকে পরাস্ত করার জন্যে যে নির্মম কিছু ভূমিকা পালন করেছিল, তখন এই প্রশ্নটাই উঠেছিল কিন্তু সে জনতার মেয়র, অর্থাৎ তাকে পরাজিত দেখানো হলো, সে আসলে বিজয় লাভ করেছিল। তারই একটি ঘটনা কিন্তু এই যে আন্দোলন, হ্যাঁ আমি 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 তাকে ধন্যবাদ দিই ইশরাককে, আমাদের ছেলের বয়সের অত্যন্ত দায়িত্বশীলতার সঙ্গে সে এইটাকে, এই আন্দোলনটাকে এই রায়ের পরে স্থগিত করেছে, ৪৮ ঘন্টার জন্য ৪৮ ঘন্টা স্থগিত করেছে। এটা চমৎকার একটা দৃষ্টান্ত সে দেখাইছে। এবং সঙ্গে সঙ্গে তার বাবা বীর মুক্তিযোদ্ধা, একসময়ের ছাত্র আন্দোলনের নেতা, একসময় মেয়র, কমিশনার, এরশাদ বিরোধী আন্দোলনে শুধু না, সমগ্র পাকিস্তানের ছাত্র আন্দোলনে তার ভূমিকা ছিল। তার উপযুক্ত সন্তান হিসাবেই সে জনতার যে কষ্ট হয়েছে মানুষের, ঢাকাবাসীর, সেটা জন্য সে দুঃখ প্রকাশ করেছে। এটা আমার কাছে ভালো লেগেছে, কারণ আমরা মনে করে আন্দোলন করে বিজয় লাভ করছে, এটা পরাস্ত করছে, কিন্তু আমার সঙ্গে যে জনতা ছিল তারা যে কষ্টটা করে, যে ত্যাগ স্বীকার করে, এটা একটা ঘটনা এই জায়গাটা এসে দাঁড়াইছে। এখান থেকে আমরা একটা জিনিস, যেটা মান্না ভাই বলেছেন, সেলিম ভাই বলেছেন, যে মানুষের যে আন্দোলন, সেই মানুষের যে অনুভূতি শুধু না, তার সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক বেঁচে থাকার যে ঘটনা, সেইগুলো কিন্তু সামনে যদি আমরা আগামী দিন না আনতে পারি, ওই যে ৭১ সালের মুক্তিযুদ্ধে আমাদের যে এক সাগর রক্তের যে ভূমিকা, সেই জায়গাটাই কিন্তু ক্ষমতার যেন বিজয়টাকে কে যেন নিয়ে গেল। এবারও যেন এই ২৪-এর গণঅভ্যুত্থানে একটা ভালো, মানে সচল সজীব বাংলাদেশ পাওয়ার প্রত্যাশায় মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে আমরা একটা জনতার
সরকার যাতে প্রতিষ্ঠা করতে জি, পারে সেদিকে আমাদের যেতে হবে। জি, আবার আপনার কাছে আসবো। বাংলাদেশ ডিফেন্স জার্নালের সম্পাদক আবু রুশদ, এই যে মানুষের যে আন্দোলন, ভোটের অধিকারের জন্য আন্দোলন, ইশরাক হোসেনের এই আন্দোলনের মধ্য দিয়ে এটি আবার পুনঃপ্রতিষ্ঠিত হলো কিনা? আগে আমি এটা দেখাই, যদি দেখা যায় আর কি। এখানে একটা রিপোর্ট, 15 মের একটা রিপোর্ট। আদালতের রায়ে চেয়ারম্যান মোটরসাইকেল শোভাযাত্রায় ফিরলেন জামায়াত নেতা। দেখেন ছবি। এখন জামায়াত নেতা আদালতের আপনার রায়ে যদি ফিরে গিয়ে বসতে পারেন, তাহলে ইশরাককে নিয়ে এত কথাবার্তা এত কিছু হলো কেন? বিএনপি বলে। আচ্ছা, তারপরে একজন হিজবুত তাহরীরের এক সদস্যকে, যেটা এসছে যে তাকে কোনো এক জায়গায় প্রশাসক নিয়োগ করা হয়েছে, এত নিরাপত্তার চাদর, নিরাপত্তা ক্লিয়ারেন্স, এটা সেটা থাকার পরে কারা তাকে দিল? কথা উঠেছে যে কোনো একজন উপদেষ্টা তাকে সুপারিশ করেছেন, এই করেছেন, সেই করেছেন। তা আপনি হিজবুত তাহরীরকে বসাতে পারেন, আপনি বিএনপির একজনকে দেখলে এত মাথা ব্যথা হয়ে যায় কেন? আগে এই প্রশ্নটা আসে। একটা জিনিস খুব মারাত্মকভাবে বাংলাদেশে দেখা গিয়েছে, দেখা দিচ্ছে এখন, সেটা হচ্ছে যে ধরেন আওয়ামী লীগ তো পালিয়ে গেছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে বাংলাদেশে এখন মধ্যপন্থী, উদারপন্থী একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রের পক্ষের দল, এটা কে কোনটা আছে? সবচেয়ে বড় কোনটা? যদিও এই যে সেলিম ভাইদের দল হচ্ছে, ওটা হচ্ছে কমিউনিস্ট পার্টি, ওনারা ছোট, ওনাদের আদর্শ আরেক রকম, ওনাদের জনসমর্থন কম, মান্না ভাইও আছেন। কিন্তু এটা তো মানতে হবে যে বিএনপি যে আদর্শটাকে ধারণ করে, জাতীয়তাবাদী আদর্শটাকে, সেটা সবচেয়ে বেশিরভাগ মানুষ পছন্দ করে বা সেটা সবচেয়ে বড়। এখন এটাকে বারবার টার্গেট করা কেন হচ্ছে? শুধু ইশরাককে দিয়ে নয়, প্রত্যেকটা ক্ষেত্রে দেখা হচ্ছে বিএনপিকে টার্গেট করা হচ্ছে। বিএনপিকে বলা হচ্ছে এটা নাকি ভারতের দালাল। তো বিএনপি যদি ভারতের দালাল হয়, তাহলে বাংলাদেশের কত পার্সেন্ট লোক ভারতের দালাল? এটা কি হিসাব করে এরা ছাড়ছে? এই একই জায়গাগুলো থেকে এগুলো বলা হচ্ছে, সবাইকে এই ধরনের কথাবার্তা বলা হচ্ছে। এবং নির্বাচন করবে না, নির্বাচন পিছিয়ে দেওয়া হবে, এগুলি ঢালাওভাবে বলা হয়েছে। এগুলির একটা অংশ ছিল ইশরাকের এই বিষয়টা, যে উনি যদি ঢাকাতে বসেন ওদের ভয়, তাহলে এখানে যদি প্রশাসন বা অন্যান্য দিক দিয়ে নির্বাচনের সময় প্রভাব পড়ে, এই ধরনের জিনিস, এগুলো অত্যন্ত খেলো জিনিস। যে মানে একটি বিরতিতে যাচ্ছে, বিরতির পর ফিরে আবার আপনার কাছে আলোচনা আসছে। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে বিএসআরএম গণতন্ত্র এখন। আবু রুশদ, আপনি বলছিলেন যে বিএনপিকে বারবার টার্গেট করা হচ্ছে, কেন আসলে? আপনি কি লক্ষ্য করেছেন যে 5ই আগস্টের পর থেকে যখন অস্থিতিশীল একটা পরিস্থিতি ছিল, তারপরে যখন ডক্টর ইউনূস আসলেন, আমরা আশা করেছিলাম, সবাই আশা করেছিলেন যে পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসবে এবং সবাই একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাবে এবং সেদিকে যাবে। কিন্তু সে সময়টা আমরা কিছু কিছু জায়গা থেকে লক্ষ্য করলাম যে এমন কতগুলো জিনিস ছুড়ে দেওয়া হচ্ছে যা আমরা বিশ্বাস করতে পারছিলাম না। যেমন আপনারা নিশ্চয়ই দেখছেন যে মুক্তিযুদ্ধকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, 1971 সালকে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। আপনার কিছু কিছু যে মানে খুব ভালো ভালো কিছু জায়গা থেকে বলা হচ্ছে যে বাংলা সালতানাত ফিরিয়ে আনো। তারপরে বলা হচ্ছে যে কি, যে আমরা ভারতের 7 রাজ্য ভেঙে ফেলবো। কিছু ভালো জায়গা, দায়িত্বশীল জায়গা থেকে এরকম বলা হচ্ছে। মানে আপনি এই জিনিসগুলো কি তোলা এতই জরুরি ছিল? এই জিনিসগুলো, তারপরে জাতীয় সঙ্গীতকে নিয়ে একটা বিতর্ক ছুড়ে দেওয়া হচ্ছে। আপনি এইগুলো তো আমাদের প্রাইমারি ইস্যু না, বা এগুলো কোনো দায়িত্বশীল জায়গা থেকে আসার বিষয় না, কেন এগুলি আনা হচ্ছে? এগুলি আনা হচ্ছে একটা অস্থিরতা, একটা এনার্কি তৈরি করার জন্য। আপনি কিন্তু এগুলো করে ভারতের কাছে একদম প্লেটে আপনি কেক তুলে দিচ্ছেন, যাতে ভারত বাংলাদেশের বিরুদ্ধে যেই কাজ মানে কথাগুলো বলতে পারে, আরও চেপে ধরতে পারে, সেই ব্যবস্থা কিন্তু এগুলো করে কিন্তু আমরা এই লোকগুলো করে দিচ্ছি। এবং এভাবে আপনার কেন এটা চাচ্ছে? আপনি আরও দেখেন যে বাংলাদেশে এই যে কয়দিন আগে আপনার একটা নারী সংস্কার কমিশন গঠন করা হয়েছিল। নারী সংস্কার কমিশনে যারা ছিলেন, আমি নিজেও তাদের এই নারী নেতৃত্ব যারা এখানে ছিলেন, তাদেরকে আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। তারা বিভিন্ন এনজিও প্রভাবিত, তারা বাংলাদেশের সমাজ ব্যবস্থা, বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধ, এগুলোর সাথে তাদের কোনো যোগাযোগ নেই। কিন্তু তারা যে সুপারিশমালাটা দিয়েছিলেন, তার সবগুলো কিছু না পড়েই, হয়তো এগুলোর সাথে আমরাও অনেকে দ্বিমত করব, বিএনপি অনেকের সাথে দ্বিমত করে, ওনারাও দ্বিমত করেন, কিছু না পড়েই আপনি একটা জনসমাবেশ করলো, সেখানে কি হলো, নারী ওই নারীদেরকে বলা হলো কি, একটা বিচ্ছিরি ভাষা ব্যবহার করা হলো, তা আমি এখানে বলতে চাই না। আপনি এটাকে কি হিসাবে দেখেন? এগুলো কেন করা হচ্ছে? এবং তারপর আবার এমন নারীদেরকে আপনার ওই যে নারী মৈত্রীর নামে আরেকটা নামানো হলো। তারাও কিন্তু, এই দেশটা তো আমেরিকা না, এই দেশটা ইউরোপ না, এই দেশটা সুইডেন না, যে আপনি উলঙ্গ হয়ে ঘুরে বেড়াবেন বা যা খুশি করবেন। এখানে কতগুলো বাঙালি বলেন বা মুসলমান বলেন বা যাই বলেন, হিন্দু বলেন, সবারই একটা সাংস্কৃতিক একটা আলাদা দিক আছে, সেগুলোকে অস্বীকার করা হচ্ছে। তার মানেটা কি? আপনি ধর্মীয় জঙ্গিবাদ আমি বলবো ওইটা, আর এটা হচ্ছে আপনার সেকুলার জঙ্গিবাদ, ধর্ম নিরপেক্ষ জঙ্গিবাদ, এটাকেও আমি আদর্শিক একটা জঙ্গিবাদ বলি।
যে দুইটা জিনিসকে পরস্পর বিরুদ্ধে দুইটা এক্সট্রিম জায়গাকে কেন এরকম বারবার এরকম করা হচ্ছে, যেটা 2013 সালেও গণজাগরণ মঞ্চ এবং হেফাজত দিয়ে করা হয়েছিল, নির্বাচন কিন্তু ঠিক মতো হয়নি। এবারও ওই ট্রেন্ডটা লক্ষ্য করা যাচ্ছে। তো প্রশ্ন হচ্ছে এটা কারা করছে? এই জিনিসগুলো করছে বলে আমার মনে হচ্ছে যে এইগুলোর টার্গেট এবং কন্টিনিউয়াসলি বিএনপির বিরুদ্ধে বিভিন্ন জায়গা থেকে সমন্বিতভাবে, আপনি সোশ্যাল মিডিয়া বলেন, বিভিন্ন জায়গায় বলেন, সমন্বিত প্রচারণা। কারণ ওই একটাই বড় দল আছে যে এখনো জেনারেল জিয়াউর রহমানের দল, যিনি মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন, সুতরাং মুক্তিযুদ্ধের সমর্থক, এটাকে খাও। যেটা একটা উদারপন্থী রাজনীতিকে পছন্দ করে, এটাকে খাও। মানে এই জিনিস ট্রেন্ডটাকে লক্ষ্য করা যাচ্ছে। এর একটা অদ্ভুত কিছুর মধ্যে হয়তো ঘুরছে যে এরকম কিছু একটা বানাবে, যারা বাংলা সালতানাত চিন্তা করে, আহমদ শাহ আবদালির যুগ চিন্তা করে, তারা ওরকমই চিন্তা করবে। নাগরিকের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছিলাম যে বিএনপির পক্ষ থেকে 2 উপদেষ্টার পদত্যাগ দাবি, জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ দাবি, আবার এনসিপি 3 জন উপদেষ্টা। এই ধরনের যখন অস্থিরতা, তখন রাতে প্রধান উপদেষ্টার সাথে বেশ কয়েকজন এনসিপির নেতা দেখা করেছেন। নাহিদ ইসলাম দেখা করেছেন। বিবিসি খবর বলছেন, নাহিদ ইসলাম বিবিসিকে বলেছেন যে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন। মানে সব মিলিয়ে কি একটু অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে কিনা? জানেন কি অদ্ভুত ব্যাপার, নাহিদ ইসলাম বাইরে এসে কিভাবে বলেন, তাও বিবিসিকে যে প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন, এটা যদি সত্যিও হয় তার তো বলা উচিত না। আমরা সবাই জানি যে এই এনসিপিকে ডক্টর ইউনূস একভাবে প্রমোট করেছেন। উনি তো ডাইরেক্টলি বলেছেন যে এরা যে কষ্টটা করেছে সেই অভ্যুত্থানের সময়, তারা একটা ভালো কিছু পেতেই পারে, তাদেরকে সেই সুযোগ দেওয়া উচিত, আমি দেবো তাদেরকে সে সুযোগ, এবং তিনি সেই সুযোগ তাদেরকে দিয়েছেন। এখন বিষয়টা হয়েছে যে তার আগের ঘটনা হচ্ছে যে ডক্টর ইউনূস ডেকেছেন 2 জন উপদেষ্টাকে, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আর হচ্ছে হ্যাঁ ওকে 2 জনকে ডাকবার পর তাদেরকে খুব খোলাখুলি বলছেন যে তোমরা যেগুলো করছো আমার থাকা সম্ভব হবে না, হয় তোমরা থাকো আর আমি থাকি, কাজ তো করতে পারছি না। বিবিসির ভাষাটা অনেক এগুলো তো ধরেন বিশেষ করে মানব জমিনে এসছে, অন্য জায়গাতেও আসছে। তো এইটা হলো তার একটা ইমোশন বা সেন্টিমেন্টের বিষয়। তো এবার আমি আপনাকে একটা কথা বলি, ডক্টর ইউনূসের আমি ছাত্র ছিলাম, তো আমি তাকে অনেক আগে থেকে চিনি। উনি প্যারিস থেকে চিকিৎসা করে ফিরে আসলেন, এয়ারপোর্টে শপথ নেননি, তখনই একবার বলেছিলেন উনি এই করতে চান, তার কথা শুনতে হবে, না শুনলে উনি আবার ফেরত চলে বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি প্রথম সংবাদ সম্মেলনে বলেছেন। এরপর আরও 2-1বার বলেছেন। আমি ওনাকে ব্যক্তিগতভাবে বলেছি, আলাদা করে কয়েক জায়গায় বলেছি যে সিন্স ইউ হ্যাভ টেকেন দ্য রেসপন্সিবিলিটি, আপনি বলতে পারেন না এটা করতে পারেন, এরকম করে চলে যেতে পারেন না। এখনও যে উনি চলে যেতে চাচ্ছেন, পদত্যাগ করতে চাচ্ছেন, আমি কিন্তু এটা মনে করি না। যদি চাইতেন ডক্টর ইউনূসকে, আবার আমি বলি, আমি যতটুকু জানি, ইফ ইজ ডিসাইডেড যে উনি থাকবে না, ওনাকে দড়ি দিয়ে বেঁধেও আপনারা রাখতে পারবেন না। উনি ওরকম সিদ্ধান্ত করেননি। এইটা উনি তার কষ্ট থেকে, দুঃখ থেকে, ওদের প্রতি ভালোবাসা থেকে তাদেরকে বলেছে যে তোমরা এগুলো করো না, এবং যাতে তারা তাদের জায়গাতে আসে। যেমন বলেছে তোমরা জামাতের সাথেও ঝগড়া লাগিয়েছো, ওই পার্টির সাথে ঝগড়েছো, সবার কথা বলেছে। তো সেই রকম করে উনি যদি তাদেরকে একটা শিক্ষা দেওয়ার চেষ্টা করেন, তারা ভালোই করেছেন। কেন যে এই শিক্ষার্থীদেরকে এরকম করে গাছে উনি তুলে দিয়েছেন। আমি এটা কয়েকবার বলেছি, আমাদের 52 সাল থেকে এই পর্যন্ত যত ছাত্র আন্দোলন হয়েছে, এই দেশ তো ছাত্র আন্দোলনের ফসল। কোনোবার ছাত্র নেতারা কিন্তু সরকারে যেতে চায় নাই, তারা বুদ্ধি হতে চায় নাই, এবার উনি বানিয়ে দিয়েছেন। এবং বারবার উনি বলছেন যে এরাই হলো ভবিষ্যৎ। এবং উনি নিজে 86 বছর বয়স, কিন্তু উনি কখনো বয়স্ক লোকদের অভিজ্ঞতা, শিক্ষা, এগুলোর মূল্য দিয়ে কথা বলেন, নিজের দুটো একটা সমন্বয় রাখবে, শুধু তাদের কথা বলেছেন। অতএব খুব মনের কষ্ট থেকে এইটা বলেছেন, তার বেশি কিছু না। কিন্তু আমি খুবই চিন্তিত যে এই মনের কষ্ট দিয়ে এখনকার সমস্যার সমাধান করা যাবে না। কারণ এখন প্রশ্নগুলো আসছে পলিটিক্যাল, যেটা তার প্রথম থেকে বোঝা দরকার ছিল। আমি একদিন প্রেস সেক্রেটারিকে বললাম যে দেখেন ভাই, আপনারা একটা জিনিস বুঝতে পারছেন না, গভর্নেন্স ইজ পলিটিক্স। উনি কিছুক্ষণ আমি দেখি তাকিয়ে থেকে বলে যে খুব একটা ঠিক কথা বলেছেন। আমি বললাম আপনি প্রথম বুঝলেন দেখি? তো না, মানে এরকম করে ভেবে দেখিনি। তো এইটা যে রাজনীতি, সেটা যদি উনি বুঝতেন, তাহলে এই সমস্ত ক্রাইসিস যে এখন দেখছেন, এগুলো আগে থেকে উনি হ্যান্ডেল করে করে, সলভ করে করে এগুতে পারতেন। এখনও পর্যন্ত এটা কোনো পলিটিক্যাল অ্যাপ্রোচ নেই। আপনি বলেন প্রধান সেনাপতি সরাসরি কিছু কথা বলেছেন যা গভর্নমেন্টের ডিক্লেয়ার্ড পলিসি বা অ্যাকশনের বিরুদ্ধে যায়, তাদের তো কোনো বক্তব্য নেই এ ব্যাপারে।
আবার উনি যেটা বলেছিলেন প্রধান সেনাপতি, তার মধ্যে এই নির্বাচনটিকে নিয়ে এমন একটা কথা বলেছেন যে মেজরিটি পলিটিক্যাল পার্টির ডিমান্ড, এবং আমি যেমন ব্যক্তিগতভাবে মনে করি এটা সম্ভব, ডিসেম্বরের মধ্যে ইলেকশন দেওয়া সম্ভব। তো আমি তার বক্তব্য বিরোধিতাও করছি না, আমি তাকে সমর্থন করছি, কিন্তু একই সঙ্গে আমি বলছি তাহলে গভর্নমেন্টের পজিশন কি? গভর্নমেন্ট কি নির্বাচন দিতে চাও দিন, তার মানে পুরো একটা কুয়াশা আপনি তৈরি করে ফেলেছেন, ধোঁয়াশা তৈরি হয়েছে, মানুষ কনফিউজ হবে, এর মধ্যে দিয়ে সব কিছু সামনের দিকে যাবে কীরকম করে? মুজাহিদুল ইসলাম সেলিম, এই যে সব কিছু ধোঁয়াশাচ্ছন্ন কুয়াশাচ্ছন্ন যদি হয়, আসলে তো সামনে যাবে কিভাবে? পরিস্থিতিটা খুবই জটিল আমার বিবেচনায়, এবং এখনো পর্যন্ত এই বিশৃঙ্খলাটা কিভাবে শৃঙ্খলায় ফিরে আসবে সেটা নিয়ে আমিও চিন্তিত। আমার ধারণা দেশের মানুষ খুবই এটা আশঙ্কার সঙ্গে দেখছে। যেই সিচুয়েশনকে বলা হয় কন্ট্রোল ক্যাওস বলে একটা কথা রাজনীতিতে, কতগুলো শক্তি যারা পাওয়ারের গেমটাকে হ্যান্ডেল করে, জানে, সাময়িক সময়ের জন্য তারা বিচ্ছিন্ন হয়ে গেল, আবার তাদের পজিশনটা রি-এস্টাবলিশ করে। এখন প্রত্যেকেরই কতগুলো প্ল্যান আছে, অনেক প্লেয়ার রাজনীতির ভিতরে। একটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে, আমি সেনাবাহিনী একটা ভূমিকা আছে, জামাত ইসলামের একটা ভূমিকা আছে, বিএনপির একটা ভূমিকা আছে, আওয়ামী লীগের একটা ভূমিকা আছে, বামপন্থী দল বা আমাদের পার্টি আমাদের একটা ভূমিকা আছে, এইটাও ঠিক। কিন্তু মিটাকুলাসলি প্ল্যান এই শব্দটা খুব সিগনিফিকেন্ট। সেই রকম যদি কোনো একটা পরিকল্পনাবিদদের দ্বারা ইঞ্জিনিয়ার্ড হওয়ার চেষ্টা করে, তারপরে একটা সহজ বুদ্ধি হলো কিপ দ্য থিংস ইন ক্যাওস, সেটেলড হতে দিও না, যেই পর্যন্ত না আমি আমার টার্গেটে পৌঁছার জন্য অন্য সব আয়োজনগুলো যতক্ষণে কমপ্লিট না করে ফেলে। অস্থিরতাটাই কাম্য, অস্থিরতাটাই কাম্য। এটা হলো ওয়ান অফ দ্য এলিমেন্টস যেটা তাকে তার টার্গেটে পৌঁছার জন্য সুবিধা করবে। তা না হলে অবাক ব্যাপার। আরে কমিউনিস্ট পার্টির চেয়ে বেশি সংস্কার আর কারা চায়? আমরা তো গোটা রাষ্ট্র ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সমস্ত কিছুকে মৌলিকভাবে সংস্কার করতে চাই। এবং যেহেতু আমরা সিরিয়াস অ্যাবাউট সংস্কার, আমরা এটাকে শক্ত ফাউন্ডেশনের উপরে সংস্কার করতে চাই। বালুর উপরে বিল্ডিং করলে সেটা থাকবে না, এবং সেই সংস্কারটাই চিরস্থায়ী হবে বা দীর্ঘস্থায়ী হবে যেটা জনগণের দ্বারা সেই সংস্কার কাজটা পূর্ণ হবে এবং তাদের মতামত এবং সম্মতি নিয়ে। কিন্তু এখন তো সবকিছুকে ছাপিয়ে ডিসেম্বরে নির্বাচনের প্রশ্নটাই সবচেয়ে বড় হয়ে দেখা যাচ্ছে। এইটা তো সেটেল করতে হবে ডিসেম্বরে। অনেকে বলে যে ডিসেম্বরে এত তাড়াতাড়ি কীভাবে সম্ভব? আমরা তো এখানে ছিলাম সবাই এরশাদ বিরোধী আন্দোলনের সময়। এরশাদ চলে গেল, 3 মাসের ভেতরে ইলেকশন হয়েছে শাহাবুদ্দিন সাহেবকে দিয়ে, এবং টাস্ক ফোর্স, আমার এই টিচার রহমান সোবান, তার নেতৃত্বে টাস্ক ফোর্স করা হলো, 14টা না কতটা মনে নেই, সমস্ত বইগুলো এখনো আমার ঘরে আছে। তো এটা সংস্কারের পথে অগ্রসর হওয়া, নির্বাচন প্রয়োজনীয় সংস্কারগুলো করে, ওই তামাশার নির্বাচন না, প্রহসনের নির্বাচন, রিয়েল জেনুইন ইলেকশন, যেখানে মানুষের মতামতের প্রতিফলন, এইটা করার জন্য যেইটুকু সংস্কার দরকার সেটা অবশ্যই করতে হবে। সংস্কার না করে এই প্রহসনের নির্বাচন দিয়ে আপনি বলবেন যে এটা জনমত, এটার ভেতরে এটা হবে না, অভ্যুত্থানের স্বপ্ন পূরণ হবে না। কিন্তু জনগণকে অন্যান্য বিষয়, আমাদের কনস্টিটিউশনাল কোন কোন জায়গা বদলানো উচিত, কোন জায়গায় আমাদের কাজগুলোকে কনসেন্ট্রেট করা উচিত, আরেকটা জটিলতা আছে যে ফোর্সগুলোর কথা আমি বলছিলাম। এবং এইবার গণ অভ্যুত্থান স্বতঃস্ফূর্তভাবে হওয়ায়, যেটাকে বলা হয় সিভিল সোসাইটি নামে বলা হয়, নাগরিক সমাজ বা এনজিও কানেকশনস আপনি দেখেন এই সমন্বয়কদের ভেতরে, এবং এইটা একটা ফিলসফি হিসেবে তারা আনছে, ব্লাডি পলিটিশিয়ানস, গেট রিড অফ দেম, আমরা তার চেয়ে ভালো রাজনীতি চালাতে পারব। এবং তাদের এই অ্যাপ্রোচটাই কিন্তু সিমিংলি মনে হচ্ছে যে নন পলিটিক্যাল, কিন্তু এইটা হলো সবচেয়ে উচ্চ মার্গের রাজনীতি। এবং সেইটা চেষ্টা করছে যে পলিটিশিয়ানরা যেন বাইরে চলে যায়, আমরা এটা করব। এইটা কাউন্টার অ্যাক্ট করে। আমি খুশি হতাম যে যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তারা যদি একত্র বসে জনগণের মনে যে এই যে দ্বিধা দ্বন্দ্ব এবং রাজনীতিবিদদের সম্পর্কে একটা
ধারণা যেটা তাদেরকে দূরে ঠেলে দিচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে যদি রাজনৈতিক দলরা সম্মিলিতভাবে একটা আচরণ বিধি নিয়ে মানুষের কাছে হাজির হতো, যে আমরা আগামী দিনে রাজনীতিকে, আমি বহু আগে বলেছিলাম রাজনীতিতে পলিটিক্স ঢুকে গেছে, ওইটা থেকে রাজনীতিকে মুক্ত করতে হবে এবং সেই কাজটা করার জন্য দিকে রাজনীতিবিদদেরও মনোযোগ দেওয়া উচিত। জি, শামসুজ্জামান দুদু, যে প্রধান উপদেষ্টার পদত্যাগ গুঞ্জনের মাঝে এনসিপি বলছে বিএনপি গণ অভ্যুত্থানের সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পায়তারা করছে। কে বলছে? এনসিপি অভিযোগ করছে। খুব ভালো কথা বলছে। সমস্যাটা এই জায়গাটাই, মূল জিনিসটা টার্গেট বিএনপি, যেটা রুশ ভাই কিছুটা ব্যাখ্যা করে বুঝাইছেন। মুদ্রার এই পিঠ ও পিঠ, সরকারের ছত্রছায়ায় কিছু মানুষ আছে, আর ছত্রছায়ার বাইরে ফ্যানেটিক গোষ্ঠী বলবো তারা কিছু আছে। ভাষা একই, টার্গেটও একই, বিএনপি। মুদ্রার এই পিঠ ও পিঠ। বিএনপির 15-16 বছরে ধরে আপনার যে লড়াই, আবার সাদেক হোসেন খোকার সেই চেহারা, সেই রক্তাক্ত দেহ মেরে একেবারে চারবার করে ফেলছে, সে দৃশ্য তো অন্যান্য আন্দোলনকারী শক্তিরই একটা প্রতীক। বিএনপি বিএনপি কি অস্বীকার করা যাবে শহীদ জিয়া রহমানের প্রতিষ্ঠিত দলকে, বেগম খালেদা জিয়াকে? অস্বীকার করা খুব কঠিন। এখন যারা গণঅভ্যুত্থানের দাবিদার, এই যে ডক্টর ইউনূসও বলেছে, শিক্ষার্থীরা কি ভয়ঙ্কর ক্ষতিটা করে ফেলেছে। তার এই 7-8 মাসের ব্যক্তি, প্রতিষ্ঠান, গোষ্ঠীর যে উন্নয়ন, এটা কম না। কিন্তু কেউ কেউ এটা 20,000 কোটি টাকার উপরে বলছে, কেউ কেউ আবার একটু কম বলছে। কিন্তু এটা তো সত্য যে ন্যায় নীতিবান একটা মানুষ কখনো তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আইনের বা আদালতের মাধ্যমে 6 বছরে কর রহিত করতে পারে না। এই দৃষ্টান্ত সে করছে। সে আবার যাদের কাঁধে ভর করে এই পোস্টে আসছে বলে তাকে ডেকে নিয়ে তাকে আবার বিবিসির সামনে দাঁড় করাইছে। এসব নাটক করার দরকার নাই তো। ব্যর্থ হলে এনসিপি, ব্যর্থ হলে ডক্টর ইউনূস। এই জায়গায় বলা যায় মুদ্রার এফিটোপিট। বিএনপি আর আওয়ামী লীগ না। আওয়ামী লীগ যা করছে এই দেশে, যেমন মুক্তিযুদ্ধে অর্জনকে সে ধ্বংস করছে স্বাধীনতার পরে, আবার তার ধারাবাহিকতায় মুজিবের কন্যা শেখ হাসিনা 15-16 বছরে যা করছে। রাজনীতি এই সকল সৃজনশীলতার সর্বোচ্চ ধাপ হচ্ছে রাজনীতি। সেই রাজনীতিটা যখন বিতর্কিত হয়ে যায়, টার্গেট হয়ে যায়, ধ্বংস করার জায়গায় এনে দাঁড় করা যায়, তখন আর দেশে কিছু থাকে না। এখন সেই জায়গাটায় আমরা মুখোমুখি হয়ে গেছি। ডক্টর ইউনূসকে আমরা সবাই প্রশংসা করেছি, সবাই আস্থা নিয়েছি, সবাই চাইছি সে একটা ভালো কিছু করবে। কিন্তু দিন যত যাচ্ছে সে ঘুরে ফিরে যাদের বিরুদ্ধে কাগজ কেনার ব্যবসায় 400 কোটি টাকা নিছে, তাদের দিয়ে দল গঠন করাইছে উনি। ওদের স্বপ্ন, ওদের আন্দোলন, ওদের সংগ্রাম, সেটি কি বাস্তবায়ন করার জন্য তাদেরও একটি সংগঠন হতে পারে, এটা বিদেশি কাগজের সঙ্গে বলছেন। সেই আশা ভরসা, সেটা তো প্রথমেই দেখি এরকম এক আলেম কি দরবেশ একটা ছিল আমাদের, আরেক দরবেশের উপস্থিতি, ডক্টর ইউনূসের দরবেশ। সেই জন্য আমার কাছে মনে হয়েছে আমরা তার কাছ থেকে এখনো আস্থা হারাইনি, এখনো তাকে নিয়েই কাজটা শেষ করতে চাই। হাসিনা বলতো উন্নয়ন, আর ইনি বলছেন সংস্কার। এগুলো বাদ দিতে হবে। রাজনৈতিক দল অংশীজন যারা এই গণঅভ্যুত্থানে, তাদের সঙ্গে যদি উনি সম্পর্ক ছেদ করে তার তৈরি করা পার্টির সঙ্গে যদি মনে করেন মীমাংসা হবে, তাহলে বড় ক্ষতি হয়ে যাবে। জি, আপনারা আজকে স্থায়ী কমিটির একটি মিটিংয়ে বলছেন যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনের রোডম্যাপ না হয় তাহলে এই সমর্থন ধরে রাখা কঠিন হবে। না, উনি নিজেই বলেছেন ডিসেম্বরে করবেন। আর ওনার হচ্ছে লেজ গভীর রাত্রে ওই প্রেস রিলিজের মাধ্যমে উনি অন স্ক্রিনে বলেন ডিসেম্বর, আর লেজ বলেন যে জুনে। বুঝছেন, এটা বন্ধ করতে হবে। ওনার কথাটা আমরা বিশ্বাস করতে চাই যে উনি ডিসেম্বরের মধ্যে করবেন। আমরা বলেছি যে
এখনো পর্যন্ত ডিসেম্বরে আরো 2-3 মাস আগেও এটা করা সম্ভব, কিন্তু তারপরও ডেডলাইন যদি ডিসেম্বরই হয় কোনো আপত্তি নাই, কোনো অসুবিধা নেই, কিন্তু ওটা বলতে হবে। এটা তাকে ওই যে একেবারে দিন তারিখ মাস উল্লেখ করে যদি উনি একটি কি বলে ওটা শিডিউল, হ্যাঁ শিডিউল যদি ঘোষণা করেন তাহলে অনেক সংকট, অনেক সন্দেহ বিশ্বাস এটা কেটে যাবে। আবু রুশদ, আপনিও কি তাই মনে করেন কিনা এখন একটা নির্বাচনের দিনক্ষণ, কারণ সেনাপ্রধান বলছেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত, মোটা দাগে রাজনৈতিক দলগুলো একমত ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া উচিত, শুধু নির্বাচনের একটা দিনক্ষণ বা যে রোড ম্যাপই কি এখন এই সব সংকটের একটা সমাধানের জায়গা হতে পারে কিনা? একটা জিনিস তো সবকিছুর ধরন্তরী ওষুধ না, বাট বর্তমান যে প্রেক্ষিতটা বাংলাদেশে চলছে, এই যে আমার বড় ভাইরা যা বললেন, ওনারা তো রাজনীতিবিদ, আমি রাজনীতিবিদ না, ওনারা অনেক বেশি জানেন, আর ওনার ধারে কাছেও তো যাওয়া সম্ভব না, মান্না ভাইয়ের ধারে কাছেও যাওয়া সম্ভব না। বাংলাদেশের এই যে একটা কথা যে ডক্টর ইউনূসের আমরা সমালোচনা আমরা করতে চাই না, কারণ ডক্টর ইউনূস আদর করে স্নেহ করে অত্যন্ত গভীর মমতা দিয়ে এই যে আমাদের যে বাচ্চারা, যে যুবকরা যারা বুলেটের সামনে দাঁড়িয়েছে, দেখেন আমি কিছুদিনের জন্য হলো তো সেনা অফিসার ছিলাম, গুলির যে শব্দ, গুলির সামনে দাঁড়ানো, এটা যে কত ভয়াবহ জিনিস, এটা যারা মুক্তিযুদ্ধ করেছেন তারা জানেন, তাছাড়া অন্যরা কেউ জানে না। যারা আর্মিতে ছিল তারা জানে, অন্যরা কেউ জানে না। এই বাচ্চাগুলো কিন্তু সেরকম আপনার সাজোয়াজানের সামনে দাঁড়িয়েছে। আপনার এরা পুলিশের কি রাবার বুলেট তো বাদ দেন, তাজা গুলি নিয়েছে, আপনার ছড়া গুলি নিয়েছে, হেলিকপ্টার দিয়ে র্যাব। আপনি কখনো কি দেখেছেন? আমি মুক্তিযুদ্ধের সময় আমার বয়স 5.5 বছর, তখন আমি ঢাকায় ছিলাম, আমি ডগ ফাইট দেখেছি। আমি কিন্তু তখনও তো দেখিনি যে পাকিস্তান আর্মি আপনার হেলিকপ্টার নিয়ে এসে এরকম বাড়িতে বাড়িতে উপরে ছাদে গুলি করে মারছে। এবার কিন্তু মেরেছে, আমার বাসার উপর দিয়ে হেলিকপ্টার যেত, র্যাবের কন্টিনিউয়াস যেত। এই বাচ্চাগুলোর অবদানকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। ডক্টর ইউনূস হয়তো এই মমত্ব থেকেই তাদেরকে মানে একটি কিছু করে দেওয়ার কথা চিন্তা করেছেন, কিন্তু ব্যাপারটা হয়ে গেছে কি যে এই ছেলেপেলেগুলোকে আপনার কিছু তাত্ত্বিক, আপনার কিছু কাপালিক সাধু দেশের বাইরে থেকে দেশে থেকে এদের মাথা নষ্ট করে দিচ্ছে। প্রতিনিয়ত এক একটা উদ্ভট এক একটা তত্ত্ব এদের সামনে হাজির করছে। ঠিক যেভাবে 1971 সালের পর মুক্তিযুদ্ধ মানে আমাদের দেশ স্বাধীন হওয়ার পর আমাদের মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে যারা প্রমিজিং ছিল, যারা বুদ্ধিমান ছিল, দেশপ্রেমিক ছিল, তাদেরকে দিয়ে জাসদ তৈরি করা হয় একটা ইউটোপিয়ান চিন্তা থেকে। আমি ওনাকে সামনে রেখে সম্মান রেখেই বলছি, বৈজ্ঞানিক সমাজতন্ত্র নামে সিরাজুল আলম খান করেছিলেন। 30,000 মানুষ রক্ষী বাহিনীর সাথে করে মারা গিয়েছিল, রক্ষী বাহিনীর সামনে দাঁড় করিয়ে দিয়েছিল। কি হয়েছে? আমাদের একটা মুক্তিযুদ্ধ প্রজন্ম শেষ হয়ে গেছে, সবচেয়ে প্রমিজিং প্রজন্মটা শেষ হয়ে গেছে। এরপরে আর্মির মধ্যে 21টা কু হয়েছে এগুলোর স্প্রিন্টার সেল থেকে, এখানে বিপ্লবী সৈনিক সংস্থা এসছে। আমার কেন জানি মনে হচ্ছে যে এই যে বাচ্চাগুলো, এই যে যুবক তরুণীরা যারা এরকম করে মানে মাঠে নেমেছিল, এদের মতো একটা দেশপ্রেমিক প্রজন্ম আমরা হয়তো আর পাবো না বাংলাদেশে, আমাদের জীবদ্দশায় অন্তত পক্ষে পাবো না। এদেরকে কেন এর কিছু তাত্ত্বিক কিছু জায়গা থেকে এদেরকে 24 ঘন্টা মাথাটা নষ্ট করে রাখা হচ্ছে, এটা করো সেটা করো, অমুক করো তমুক করো, এবং বড় বড় দলগুলোর সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে। বিভিন্ন রকমের সাইড ইস্যুকে মেইন ইস্যু বানিয়ে নিয়ে এরা অস্থিরতার মধ্যে এদেরকে ফেলে দেওয়া হচ্ছে। আপনাকে বুঝতে হবে যে এই বাচ্চাগুলা যেভাবে যুদ্ধ করেছে, এটা হচ্ছে তাদের মধ্যে ট্রমা আছে, তারা পিটিএসডিতে ভুগতেছে। আমাদের উচিত ছিল যে তাদেরকে একটা সুস্থির জীবন দেওয়া, তাদেরকে একটি ভালো মানে অবস্থান তৈরি করে দেওয়া। সেটা না তৈরি করে আমিও সাংবাদিকতা করতে যে তাত্ত্বিকদেরকে দেখে এসছি, আমরা ক্লান্ত এদেরকে দেখতে এদের কথা শুনতে, বিশেষ করে একটি মিডিয়া গ্রুপের তৈরি করা তস্য কিছু তাত্ত্বিক এবং সুশীল, এরা অস্থির করে ফেলে বাংলাদেশটাকে। সবসময় আমি সারা জীবন দেখছি আমার সাংবাদিকতার জীবনে, বিরাজনীতিকরণ করো, মাইনাস করো, এ সমস্ত করে একবার 111 করেছে তারা, করতে গিয়ে দেশটাকে 17 বছর আপনার স্বৈর শাসনের হাতে দিয়েছে। এখন এই আরো বিভিন্ন রকমের তত্ত্ব এরা বিভিন্ন দিক দিয়ে ছুটছে। কিন্তু আবারও বলি, এদের সমস্ত কিছুর আমি এই বাচ্চাগুলো যাতে কোনো ক্ষতি না হয় সেটা আমি কায়মনোবাক্যে কামনা করি, যে এদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব। কিন্তু আবারও বলি, সমস্ত কিছুর লক্ষ্য হচ্ছে মাইনাস বিএনপি। মাহমুদুর রহমান মান্না, আপনিও কি তাই মনে করেন কিনা যে সবকিছুর লক্ষ্য আসলে মাইনাস বিএনপি এবং নির্বাচন? এই জায়গাতে তো আমার একটু রিজার্ভেশন আছে, কিন্তু তার আগে একটু বলি, এই যে উনি যেরকম করে বললেন না জেএইচডি সম্পর্কে, আমি তো জেএইচডির বর্তের সাথে এবং তার পরবর্তী বিকাশের সাথে জড়িত ছিলাম। আমার মনে হয় ওনার অনেক কথা মানে জানার গ্যাপ আছে, যে জন্য উনি এগুলো বলেছেন। কিন্তু আজকে এই আলোচনাটা এখানে করা যাবে না, সময় নাই, সাবজেক্ট ওটা নয়, এই জন্য এটা বলছি না। আর বিএনপি ব্যাপারটা আমি ঠিক বিএনপি বলে না, আমি প্রথমত মনে করি ডক্টর ইউনূসকে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, উনি নিজে
এইরকম কোনো টার্গেট নিয়ে এসছেন বলে আমার মনে হয়নি যে কোনো একটা দলকে উনি ডিস্ট্রয় করে দেবেন, এটা আমার মনে হয়নি, কখনো মনে হয়নি, আজও মনে হয় না। এবং মনে হচ্ছে আমি জানেন বাস্তবত দেখি, আপনি প্রশাসনে যদি যান তাহলে বিএনপির প্রায় একচ্ছত্র কর্তৃত্ব এখন প্রশাসনের প্রায় সমস্ত স্তরে। এক হলো আপনারা ধরেন এডুকেশন ইনস্টিটিউশনগুলোতে জামাত তার রোগ বেশি মানে পুশ করতে পেরেছে, যাকে প্রেস করতে পেরেছে, দায়িত্ব দিতে পেরেছে। ওই জায়গাতে হয়তো বিএনপি একটু পিছিয়ে আছে। আর ওই যেমন ধরেন খুলনা বিশ্ববিদ্যালয়ে যে আন্দোলন করে ভিসিকে শুরু করে, ওই ভদ্রলোক তো বিএনপির সমর্থক ছিলেন আমি জানি, কিন্তু রাখতে পারলো না তারা। তো এর বাইরে এরকম আবার আছে, ধরেন আমার নিজের অভিজ্ঞতা আছে যে আমার দল করেন কোনো একটা কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান হয়েছে, পরে হয় জামাত বা বিএনপি গিয়ে শুধু শক্তির জোরে বলেছে বসতে পারবে না, সেখানে আমাদেরটা করতে হবে। 5 তারিখের পরে 5ই আগস্টের পরে এক ধরনের দখলদারিত্ব, চাঁদাবাজি, গাজরি, যার গায়ে জোর আছে করেছে কম বেশি। সেইখানে যে একদম খুব মানে ক্যাটেগরিক্যালি সবাইকে বা বিশেষ করে বিএনপিকে ধ্বংস করার জন্য কাজ করেছে এরকম আমার মনে হয়নি। তবে আমি প্রথম থেকে একটা জিনিস দেখেছি, বিএনপি মনে করেছে যে যারা এসছে তাদের ডেফিনেট কিছু এজেন্ডা আছে এবং সেই এজেন্ডাটা হিডেন এবং সেই এজেন্ডা অনেক বড়। দ্যাট মে বি পার্ট অফ জিও পলিটিক্স, মে বি পার্ট অফ দি ওয়ার্ল্ড পলিটিক্স, যে ইয়েগুলো আছে। তো এইটার উপরে আমার সবসময় একটা চোখ ছিল এবং আমি এটা স্বীকার করবো, এন্ড অফ দি ডে এটা আমার অনেকাংশে বিশ্বাস হয়। অনেকাংশে বলছি কেন, মানে ধরেন এখন কেউ যদি চট্টগ্রাম পোর্টের ব্যাপারে বলে যে এইটা এরকম করে বিদেশিদের হাতে তুলে দেওয়া হচ্ছে, আজ কিন্তু পৃথিবীর বহু জায়গাতে বড় বড় পোর্টগুলো যারা পোর্ট হ্যান্ডেল করতে পারে সেরকম বিখ্যাত কোম্পানিগুলোকে দেওয়া হয়। আমেরিকার বড় বড় পোর্ট বলেন, সিঙ্গাপুরে বড় বড় পোর্ট, সিঙ্গাপুর তো একটা পোর্ট সিটি, ওইখানেও দেওয়া হয়। এইখানে যে দেওয়া হয়েছে সেটা টার্মস কন্ডিশনস আমরা জানি না, এটাতে আমাদের নিজেদের কি থাকবে, ওরা কতখানি আমাদের কন্ট্রিবিউট জানি না বলে এটা উচিত ছিল সবাইকে নিয়ে করা, এই একটা বিষয়। তারপরে ধরেন আরেকটা যদি আমি ধরি, এটা যদি ধরি যে করিডোর যদি ধরে, মানে দিস ইজ এ শিয়ার স্টুপিডিটি। আদার এন্ডে কেউ নেই, আপনি যে রিলিফ গুডসই পাঠাবেন ওখানে রিসিভ করবে কে? রিসিভ করার কেবলমাত্র আরাকান আর্মি আছে, আপনি আরাকান আর্মিকে দিয়ে দিতে চাচ্ছেন? এইটা কিন্তু একটা কথা আছে, ইন্ডিয়া এই করিডোর সাপোর্ট করে না, কিন্তু বোথ আমেরিকা অ্যান্ড চায়না এটা সাপোর্ট করে। এই একটা অদ্ভুত বিষয়। তো এইটার পেছনে আরও কিছু থাকতে পারে, অত বড় কাহিনী আমরা জানি না। একটা যে সিকিউরিটি অ্যাডভাইজার না হলো সেই ভদ্রলোককে তো কোনোদিন চিনতাম না, নামও জানি না, হয়তো ই মে বি ভেরি এফিসিয়েন্ট, কিন্তু মেলা কাহিনী টাহিনী তো আছে। সব মিলিয়ে এরকম একটা হয়েছে যে ধোঁয়াশা হচ্ছে, শুধু ধোঁয়াশা না, কিছু রহস্য তৈরি হয়েছে। সেই থেকে আমি দেখছি যে শেষ পর্যন্ত বিএনপি যেরকম বলছে যে আসলে ইলেকশন দিতে চায় না, অন্য কিছু করতে চায়, এই ব্যাপারে এখন আমি অ্যালার্ট আছি। আগে বলে না ইলেকশন তো হবেই, এখন বলছে ইলেকশন দিতে হবে, কারণ ইলেকশন ছাড়া আমাদের ওয়ে আউট নাই, কিন্তু অন্য কিছু থাকতেও পারে, তার জন্য গার্ডেড থাকা ভালো। একটা শঙ্কার জায়গা তৈরি হয়েছে। জি মুজাহিদ হোসেন সেলিম, এই যে বলছিলাম করিডোর প্রশ্ন বলি, বন্দর ব্যবস্থাপনা বলি, এই জায়গাগুলোতে এক ধরনের যে জটিলতা তৈরি হওয়া, এবং এই যে মাহমুদুর রহমান মান্না বলছেন যে এতদিন এই জায়গাটা অন্তত নিশ্চিত ছিল যে না নির্বাচন, কিন্তু এখন এই জায়গাটা তো একটি কিন্তু প্রশ্ন ওঠা, প্রশ্নবোধক চিহ্ন দেখা যাওয়া। বর্তমান পরিস্থিতির জটিলতার অন্যতম কারণ হলো এই সরকারের যে এখতিয়ার, তার ম্যান্ডেট কতটুকু, এইটা এই সরকার বুঝে উঠতে পারছে না বলে মনে হয়, কিংবা বুঝলেও সেটাকে, যেটা সাধারণ মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছে সেটার অতিরিক্ত কাজের ভিতরে সে নিজে ইনভলভ হওয়ার চেষ্টা করছে। মানুষের মুখ থাকে, মুখ দিয়ে আপনি বড়ই খেতে পারবেন, কিন্তু নারিকেল তো খেতে পারবেন সেই জায়গায় তো যে এমন একটা জিনিস এটা ফেলতে পারছে না, বাইরে আসছে না, এটা তো সম্ভব না। প্রেস সচিব তো এই জায়গায় বলেন যে তার সরকারের সবকিছু করার অধিকার আছে, ম্যান্ডেট আছে। না, এটা তো কারেক্ট কেউ স্বীকার করবে না, কেননা এইটা কোনো রেভলিউশনারি গভর্নমেন্ট না, এইটা কোনো রেগুলার গভর্নমেন্টও না, এটা হলো ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম শব্দটার অর্থ কী? অর্থ হলো আগের একটা পজিশন ছিল, এখন নতুন একটা পজিশনে যেতে হবে,
এর মাঝখানের পিরিয়ড, এবং আগের থেকে যেখানে যেতে হবে ডিফারেন্সটা কোন জায়গায়, মেইনলি ফান্ডামেন্টাল ডিফারেন্স হলো একটা নন ইলেক্টেড সিচুয়েশন ছিল, গভর্নেন্স বাই এ নন ইলেক্টেড গভর্নমেন্ট, সেখান থেকে আমাদের গভর্নেন্স বাই এ ইলেক্টেড গভর্নমেন্ট, সেইখানে আমাদের যেতে হবে, এবং এইটা হলো তার জেনারেল ম্যান্ডেট। তবে এই কথা 16 আনা সত্য যে আমাদের রাজনৈতিক সংকট খালি ইলেকশন হলো কি হলো না এইটার উপর নির্ভর। ইলেকশন হয় নাই কেন? শেখ হাসিনা সত্যিকার ইলেকশন দেয় নাই কেন? কারণ পাওয়ার তার ধরে রাখতে হবে। উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা দরকার, আর রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সরকারের ধারাবাহিকতা দরকার। তাই স্লোগান উঠেছে বারবার দরকার আওয়ামী লীগের সরকার। এখন একই পদ্ধতি, একই ব্যাপার আপনি ভিন্ন চরিত্রের মাধ্যমে যদি করেন, এবং তারা আর একটা ভিন্ন স্লোগান আনলো বারবার দরকার সংস্কারের সরকার, সংস্কার যতদিন না হচ্ছে ক্ষমতায় এটা থেকে যেতে হবে। তারপরে তো এটা ইট গোজ এগেইনস্ট দ্য ফান্ডামেন্টাল টাস্ক যেটা আপনাকে দেওয়া হয়েছে, এবং এইটার ফলে কিন্তু বিরাট প্রবলেম হচ্ছে, এই যে সংকটগুলো তৈরি হচ্ছে। এবং আপনি দেখবেন আমি অবাক লাগে, সবচেয়ে প্রথম প্রয়োজন হলো আইন শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করা। যেই মার্ডার ঘটনাগুলো, বড় বড় ঘটনা, তকি হত্যা মামলা, সাগর রুনির মামলা, এখনো আগেও বিচার হয়নি, এখনো বিচার হচ্ছে না। কেন হচ্ছে না? এইগুলো হলো ডে টু ডে অ্যাফেয়ার্স 9 মাস অফ দ্য গভর্নমেন্ট, সেইটা তো ঠিক মতো করতে হবে। এবং সেইটার দিকে মনোযোগ না দিয়ে এমন কতগুলো জায়গা মনে হচ্ছে এরকম যে আমরা ক্ষমতায় থাকতে থাকতে এই কাজটা করে নিই। আওয়ামী আমলে যেমন আমরা দেখেছি, ক্ষমতায় থাকতে থাকতে 28 লক্ষ কোটি টাকা দেবপ্রিয়র হিসাব অনুযায়ী তারা আত্মসাৎ করেছে। তো এখন যদি একই রকম মনোবৃত্তি হয় তাহলে পরে উন্নতিটা কোন জায়গায় হবে? কিন্তু আমি এইটা কথাটা খুবই সবার কাছে নিবেদন করব, এরকমই হবে যদি না ডিম পারে হাসে খায় বাঘ ডাসে, এইটা থেকে বেরিয়ে আসার জন্য যদি ব্যবস্থা না করেন। এবং আমি পাবলিক মিটিংয়ে একটা কথা সবাইকে বলি জনগণকে উদ্দেশ্য করে, যে ভাই মনে রাখবেন জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। সুতরাং জনগণ গণ অভ্যুত্থান করে এখন ঘরে বসে নাকে তেল দিয়ে ঘুমালে তো হবে না, তাদেরকে সামনে নামতে হবে। আমার চা বাগানের শ্রমিক, একটু আমি মনের আবেগ থেকে বলছি, সারা বছরে বেতন বেড়েছে 8.5 টাকা, একটা অর্ধেক ডিমের দামের সমান। তো গভর্নমেন্ট সেটা করবে না? কি বলে, গার্মেন্টস কারখানায় 6 মাস বেতন পাচ্ছে না। তো এইগুলো হলো সবচেয়ে আর্জেন্ট। এবং আমি এটাও বলেছি এবং বলতে চাই, যদি শ্রমিকদেরকে বেতন না দিতে পারে কোনো মালিক, সেই কারখানা বাজেয়াপ্ত করে নেওয়া উচিত, এবং সরকারের উদ্যোগে সেটার ব্যবস্থা। এবং ডিক্লারেশন এইটা আমি শুনতে চাই যে শ্রমিকদের যতদিন বেতন না দেওয়া হচ্ছে আমরাও কোনো বেতন নেব না। তাহলে আমি বলতাম যে ইউ রিয়েলি মিন বৈষম্য মুক্ত সমাজ করাটা আপনি মিনিংফুলি এটা অ্যাড্রেস করছেন। জি, শামসুজ্জামান দুদু, যে করিডোর বন্দর ব্যবস্থাপনা, এই জায়গাগুলো যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে সেই জায়গায়, এবং আপনিও কি দিন শেষে তাই মনে করেন কিনা এই সরকার আসলে তার ম্যান্ডেটের জায়গাটা বুঝতে পারছে না এবং কাজের পরিধির বাইরে গিয়ে নিজেকে নিয়ে যাওয়া? লুটপাটে ব্যস্ত। এক কথায় বললে, এই সরকার ক্ষমতায় আসার পরে যে দায়িত্ব নিয়ে কাজ করার দরকার ছিল সেটা একেবারে সে ভুলে গেছে। এই যে আমার ভাই বললেন না, বাচ্চারা যেভাবে বুক চিতিয়ে ট্যাঙ্কের সামনে, গুলির সামনে, এবং তারা যে আত্মহত্যা দিয়েছে, সেই আত্মহত্যার প্রেক্ষিতে আমরা যে অবস্থাটা পাইছি, সরকার পাইছে, সেটি কিন্তু চূড়ান্ত না। চূড়ান্ত এই অর্থে আমি বলছি, তারা একটা দায়িত্বপ্রাপ্ত, যেটা সেলিম ভাই চমৎকারভাবে বলেছেন, যে এই সরকারের আগে পরে আর মাঝখানে এই জিনিসটা যদি এই সরকার বুঝতে পারত, তাহলে বন্দর নিয়ে যে কথাটা উঠছে, যেটা মান্না ভাই ব্যাখ্যা করলেন, ভাই আমাদের সম্পদ খুব সীমিত, সেই সম্পদকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে ব্যর্থ হই, বলা যায় কাউকে দিয়ে দিই গোষ্ঠীর স্বার্থে, ব্যক্তির স্বার্থে, তাহলে তো এটা আরো
ভয়ঙ্কর। এই জিনিসগুলো রক্ষা করে এই একটা রাষ্ট্র হিসাবে এইগুলোকে ব্যবহার করা, এটা প্রশ্ন উঠেই গেছে। কিন্তু একা একা কিছু মানুষ, এটা একেবারে সিম্পল একটা কথা যে এটা হচ্ছে রাষ্ট্রের স্বার্থে আমরা এত ব্যবহার করতে পারিনি এমন যাতে এই কাজটা হয়। তো এত পণ্ডিতি দরকার নেই তো, এটা তো কোনো এনজিও না, তো এটা কাজও না। এখন অধিকাংশ রাজনৈতিক দল এবং যারা বিশেষজ্ঞ পর্যায়ে আছেন তারা সবাই বলেছেন এটা নির্বাচিত একটি সরকার এই জিনিসগুলো সিদ্ধান্ত নিতে পারে। আমি একেবারে খোলা মনে বলি, এই যে করিডোরে যে প্রসঙ্গটা আসে, যেটা থেকে গভর্নমেন্ট অনেকটাই ব্যাকফুটে আসলো, ব্যাকফুটে শুধু এমনি এমনি আসে নাই। রাজনীতিবিদ, সমাজকর্মী, সাংবাদিক, সিনে পেশার মানুষ, রাজনীতিবিদ সবাই এটি যখন ধরেছে, অর্থাৎ কি করতে যাচ্ছে এটা বলতে হবে, তখনই এবং সামগ্রিকভাবে দেশটা এক ধরনের দুর্ভিক্ষের মুখোমুখি আছে, যেভাবেই বলি না কেন। এই সব জায়গায় দেখবেন বাহাদুরি আছে শ্রমিকদের। আপনি এই সামনে ঈদ, গতবার যে পরিস্থিতি হয়েছে সেটা তো একেবারে অমানবিক, আবার সামনের পরিস্থিতি আসছে। তো আমি সেই সব জায়গায় কাজ করছি না, কি করে দিয়ে দিব, কি করে করিডোর দিব, এগুলো নিয়ে আসে। আমারও আপত্তি ছিল না যদি সকল রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমতের ভিত্তিতে যে এইটা প্রয়োজন আছে কিনা। আমার কাছে একেবারে সাদা মনে বলি, আমার কাছে মনে হচ্ছে করিডোর দেওয়া হচ্ছে একটা যুদ্ধের মধ্যে দেশকে নিয়ে যাওয়া, আমার কাছে মনে হয়েছে। তো আমি পাকিস্তান, ইন্ডিয়ার পর্যায়ে নেই, তো আমি তো তুলনামূলকভাবে শান্তিপূর্ণ একটি দেশ, বা একেবারে বলা যায় যুদ্ধ বিরোধী একটা দেশ, সেই দেশটাকে আমি কেন এইভাবে নিয়ে যাব, এটা আমার কাছে ব্যাপার। আর দুই হচ্ছে যে আমি বলছি না যে একটা নির্বাচন হলেই সব সমস্যা না, সংকট বাড়ছে। আপনি নির্বাচনের মধ্যে একটা প্রক্রিয়ার মধ্যে নিয়ে গেলে সংকট কোনার সম্ভাবনা আছে। আর মানুষকে আপনি অধিকার বঞ্চিত রেখে এই যে স্বৈরতন্ত্রের যে উদ্ভব, এটি মানুষকে একেবারে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছিল, একেবারে সেই বিচ্ছিন্নতার জায়গাটা আপনাকে ফেরত দেবেন। গণ অভ্যুত্থানের পরও যদি এটা না পারি, আমরা না পারি, তাহলে আর কখন পারব? সেই জন্য এই দাবিগুলো উঠছে। আমার তো মনে হয় এখন যে পরিস্থিতি এসছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগ ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য না, কিছু ডক্টর ইউনূস সাহেব এটা এক্সপেরিমেন্টই বলবো, তাদেরকে দিয়ে শিক্ষার্থী হিসাবে তাদের দিয়ে কাজ করাতে চেয়েছিলেন, কিন্তু তারা এটা হয় না কখনো, সেইটা তারা সেই দায়িত্বটা পালন করতে একেবারে পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে, না সরকার দল গঠনে, না সরকার পরিচালনায়। সেই জন্য আমার কাছে মনে হয়েছে সময় থাকতে যদি এই হুঁশিয়ার বর্তমান সরকার না হয় এবং সঙ্গে সঙ্গে রাজনীতিবিদগুলো, রাজনীতির দল এদের সঙ্গে মানে কাছাকাছি না হয়, এক ধরনের বিচ্ছিন্নতা তৈরি হয়েছে, কিন্তু এটা যদি কাছাকাছি না হয় তাহলে সংকট আরো ঘনীভূত হবে। জি আবু রুশদ, আপনি যেহেতু নিরাপত্তা জায়গাটিতে একটু দেখেন, এই জায়গায় করিডোর নিয়ে সরকারের যে নতুন অবস্থান, ভারতের সাথে পুশিনের সমস্যাটা, চলতি মাসে অন্তত 350 জনকে পুশিন করা হয়েছে, এই জায়গাগুলোতে কিভাবে এই সংকটটা উত্তরণে আপনার কি পরামর্শ? ভারতের পুশিন তো হচ্ছে পাকিস্তানের কাছে একটা বড় মাইর খেয়েছে তারা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তারা যেটা মনে করেছিল যে আমেরিকা মনে হয় তাদের পাশে এসে দাঁড়াবে, রাশিয়া তাদের পাশে এসে দাঁড়াবে, রাশিয়া নিজেই বিশাল সংকটে আছে, সে পরিমাণ মানে তাকে লজিস্টিক সাপোর্ট দেওয়া রাশিয়ার এখন ক্ষমতার বাইরে। আর আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী তো প্রথম দিকে বলেই দিয়েছিলেন যে পেহেলগাম ইস্যুতে কোনো তথ্য প্রমাণ ভারত দিতে পারেনি। যা হোক, ওটা একটা বড় ধরনের মার খেয়েছে। অ্যান্ড মার খেয়ে এটা হয়েছে, মানে রাগটা তো ঝাড়তে হবে কোথাও। ভারতের যে মোদী সরকারের যে টেন্ডেন্সি, ভারতের মিডিয়ার যে টেন্ডেন্সি, মানে যে পরিমাণ মিথ্যা কথা তারা বলতে পারে, যে পরিমাণ অন্য মানে বাংলাদেশের মতো ছোট দেশগুলোকে তারা বিরক্ত করতে পারে, মানে একটা ব্ল্যাটান্ট লাই তারা বলে দেয়। তো সুতরাং বাংলাদেশে তারা কিছু এরকম করছে, তারা মানে আমাদের উপরে মানে ঝালটা ঝাড়ছে। আর আমরা আবার কিছু সুযোগ করে তাদেরকে দিয়েছি, যে কথাগুলো আমি আপনাকে প্রথমে বলছিলাম, যে দেখেন মানে কথা নাই বার্তা নাই, খামাখা ইন্ডিয়ার বিরুদ্ধে কতগুলা কথা। হ্যাঁ, ইন্ডিয়ার উপরে বাংলাদেশের মানুষ ক্ষিপ্ত। বাংলাদেশের গত এই স্বৈরশাসনটাকে টিকিয়ে রেখেছিল ইন্ডিয়া, তারা এখানে নির্বাচন হতে দেয়নি। সুজাতা সিং এসেছিলেন, এসে যে আপনার নির্বাচন বানচাল করেছেন, আপনার এই উগ্রতা জঙ্গিবাদের নাম দিয়ে বারবার বাংলাদেশকে বিশ্ব দরবারে তারা মানে তকমা একটা দিয়ে বাংলাদেশকে আরেক দিকে নিয়ে গেছেন।
এগুলো আমরা সব স্বীকার করি। এই কারণে মানুষের মনে ভারতের বিরুদ্ধে ক্ষোভ আছে। কিন্তু কিছু কিছু লোক মানে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বা কিছু কিছু দল এই যে সমস্ত কথাবার্তা ভারতের বিরুদ্ধে বলছিল, তাতে ভারত আপনার একটা সুযোগ খুঁজছে বাংলাদেশে কিছু করার। এখন পাকিস্তানেও মার খেয়েছে, এখন এটাকে নাও আরেক দিকে নাও, ওদের মিডিয়াতে আরেক দিকে দেখাও। যেমন ধরেন ওদের মিডিয়া আপনার মানে বলে দেয় ডক্টর ইউনূস একটা মৌলবাদী লোক। আরে ডক্টর ইউনূস কিভাবে মৌলবাদী লোক হয় এটা বলে দিচ্ছে তারা, আর হাস্যকর কথাবার্তা এগুলো বলে। আর করিডোর বা এগুলোর যে প্রসঙ্গ আসলে এগুলো কৌশলগত ইস্যু, এগুলো নিয়ে আলাপ করতে অনেক বড় ব্যাপার। এগুলো তবে মনে রাখতে হবে যে আমাদের ওই মায়ানমারের যে বর্ডারটা, এই বর্ডারটা আপনার কম হলেও আমরা কিন্তু ওই এলাকাটায় বার্মা অ্যাক্ট বাস্তবায়ন হচ্ছে। আমি বারবার যেটা বলি, এই জিনিসটা আমাদের সবার আগে খেয়াল রাখা দরকার, বাংলাদেশে সতর্ক হওয়া দরকার। এখন এই ওখানে আমরা কি করব না করব এই জিনিসগুলো অনেক সিরিয়াস বিষয়। সেই বিষয়গুলা প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা এই ব্যাপারে যারা বিশেষজ্ঞ আছে, সাবেক কূটনীতিবিদ আছেন, জেনারেলরা আছেন বা নিরাপত্তারা আছেন, ওনারা আছেন, এনাদের সকলের সাথে মিলে তার সিদ্ধান্ত নেওয়া থাকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা নির্বাচিত সরকারের সিদ্ধান্তটা নেবে, তার কারণ জনগণের ম্যান্ডেট তার কাছে থাকবে। এই সরকার তো একটা, উনি যেটা বললেন, এটা অন্তর্বর্তীকালীন সরকার, তার নির্দিষ্ট কতগুলো কাজের জন্য এখানে এসছেন, এই কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার জন্য তো আসেননি। আর এখন তো কেউ যুদ্ধও লাগেনি যে তাদেরকে এরকম সিদ্ধান্ত নিতে হবে। যুদ্ধ লাগলেও তো আপনি সবার সাথে কথা বলবেন। এই আরেকটা জিনিস হচ্ছে যে ওনাদের ওখান থেকে হঠাৎ করে খেলো অনেক কথাবার্তা ছেড়ে দেওয়া হয়, এর জন্য আসলে হয় কি বিভ্রান্তিগুলা বাড়ে। যেমন পররাষ্ট্র মন্ত্রণালয় এটা বলে দিয়েছেন, আবার কদিন পরে বলছেন নিরাপত্তা উপদেষ্টা বলছেন না আমরা কিছু করি নাই, আবার গতকালকে যখন সেনাপ্রধান বললেন তখন নিরাপত্তা উপদেষ্টা বললেন না। এই ধরনের কথা কারোর সাথে হয়নি। তাহলে প্রেস সচিব কি বললেন, এতদিন আমরা কি দেখলাম, তাহলে কি জন্য এগুলো মিডিয়াতে আসলো? ওনারা ওনাদের কথা আগে ওই প্রশ্নটা করেন এদেরকে, এবং পুরোটাতে বোঝা যায় যে তারা আসলে কোনো কিছু ঠিক মতো করতে পারছেন না, সব কিছুর মধ্যে বজগট পাকিয়ে ফেলছেন। এখান থেকে আপনার এই ধরনের বড় সিদ্ধান্তগুলো ছেড়ে দেওয়া দরকার পরবর্তী সরকারের উপর। আপনি যদি এত বড় বড় সমস্যা রেখে যাচ্ছে এই সরকার, যে পরবর্তী সরকার এসে সমাধান করবেন, ট্রাফিক সিস্টেম, বিনিয়োগ, এটা সমস্ত কিছু, তাহলে এটাও পরবর্তী সরকারের উপরে রেখে যান দয়া করে। প্রায়োরিটি ঠিক করা, আসলে প্রায়োরিটি তো ওনাদের, উনি মাওলানা তো মানছেন না, এনারা তো বলছেনই, দেখেন এনারা রাজনীতিবিদ, ওনারা তো বারবার বলছেন প্রায়োরিটি তো অন্য। আপনি একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করেন, ভোটার তালিকা ঠিক করতে হবে, অনেক কিছু বাকি আছে, কিছু সংস্কার করতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে। আপনার যে এই দেশের মানুষ মূলত হাসিনার উপরে খেপেছিল যে ভোট দিতে পারেনি কখনো। এখন যে ভোটটা দিতে পারেনি, বাংলাদেশ না সকল দেশের মানুষের যেগুলো যারা গণতন্ত্রে চলে, ভোট দিতে না পারাটা একটা বিশাল ইস্যু, যে তারা ভোট দিতে পারেনি। আপনার কত কোটি কোটি লোক, এই যে ছেলেগুলো আন্দোলন করেছে, ছেলে মেয়েরা, আপনি খোঁজ নিয়ে দেখেন, এদের 99% ভোট দেয়নি কোনোদিন। এরা যে ভোট দেয়নি, এরা চায় ভোট দিতে। এই যে মানুষগুলো আপনাদের এখানে দেখানো হচ্ছে আগের ফুটেজগুলোকে, এই মানুষগুলো কার আপনি খোঁজ নিয়ে দেখেন, তারাও 99% ভোট দিতে পারেনি। এদের মন কিন্তু ওই কারণেই তারা ওখানে গিয়েছে, যে আমি খাই বা না খাই, আমার তো ভোট দিতে হবে, আমার পছন্দ নিয়ে একটা সরকার আসবে। ধরেন কথার কথা বিএনপি আসলো, জামাত কি কথা বলবে না? জামাতের লোকরাও তো জামাতকে ভোট দিবে, সিপিবির লোকরা সিপিবিকে ভোট দিবে, তারা তো তাদের কথাটাকে বলতে দিতে হবে। এবং এই যে মত প্রকাশের স্বাধীনতা বা এগুলোকে প্রায়োরিটাইজ করাটা ছিল কাজ। আপনি একমাত্র অর্থ খাতে ধরেন এই যে চুরি বাটপারি, মানে বিদেশের টাকা পাচার, এগুলো বন্ধ করা হয়েছে, এটা আমরা মানতেই হবে। তারপরে ধরেন রেমিটেন্সগুলোকে একটা সুন্দর করে ব্যবস্থা করা হয়েছে, প্রবাসীদের জন্য কিছু কিছু ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু বাকি অন্যান্য জিনিস যেগুলো করা উচিত ছিল সেগুলো তো করছেন না। এরা একবার একটা জিনিস ছুড়ে দিচ্ছেন আর মানুষকে অস্থির বানিয়ে ফেলছেন। জি, মাহমুদ রহমান মান্না, 5 আগস্টের পর থেকে যে বিষয়টি নিয়ে আলোচনায় ছিল, যে সেনানিবাসে আশ্রয় নেওয়া, এই এতজন কোথায় গেল, কি হলো, সেই জায়গায় আজকে এসে 626 জনের একটি তালিকা দিয়ে আইএসপি সে ব্যাখ্যা দিয়েছে, এবং তারা বলছে যে তাদের জীবন বাঁচানোই ছিল তাদের মূল উদ্দেশ্য, এবং আশ্রয় গ্রহণকারীদের বেশিরভাগই 2-1 দিনের মধ্যেই সেনানিবাস ত্যাগ করেন, এবং সেনাবাহিনী সম্পর্কিত এক ধরনের আর যেন কোনো বিভ্রান্তি না থাকে সেই ধরনের আহ্বান জানানো হয়েছে। আপনি কি মনে করেন কিনা যে আইএসপির এই বিবৃতি বা ব্যাখ্যার মধ্য দিয়ে আসলে সব ধরনের বিভ্রান্তি কাটলো? না, সেটা তো এখনই বলা যাবে, এটা সন্ধ্যার সময় মাত্র আসছে, এর মধ্যে অন্যদের রিয়েকশন কীরকম হয়েছে তা আমি জানিও না, কারোর সাথে কথাও হয়নি আমার। কিন্তু একটা জিনিস এটা ঠিক, ধরে এটা একটা বড় প্রশ্ন ছিল, যে প্রশ্নের একটা জবাব দরকার ছিল। আইএসপি এর একটা ভালো কাজ করেছে যে তারা একটা জবাব দিয়েছে, তালিকাও প্রকাশ, হ্যাঁ তালিকাটা প্রকাশ করেছে। আচ্ছা, এই তালিকা প্রকাশ করেছে যে তারপরে একটা প্রশ্ন যেটা আপনি বললেন না, কিন্তু আমি শুনেছি, আমি কিন্তু পড়িনি, সেটা হচ্ছে যে গভর্নমেন্টই বলেছিল যে এদেরকে ক্যান্টনমেন্টে আশ্রয় দেওয়া হোক। আমি জানি এটা ঠিক কিনা, কিন্তু আমি এটা শুনেছি। সেটা যদি হয় তাহলে সরকার এদেরকে আশ্রয় দিতে বলেছে,
অথবা ধরেন সরকারের নিজস্ব একটা পলিসি তো থাকবে যে এই এতগুলো মানুষ এই অপরাধী, তোমরা তাদেরকে শেল্টার দিও না, অথবা তোমরা আপাতত শেল্টার দিয়েছো, তুমি তাদেরকে জেলে পাঠিয়ে দাও। গভর্নমেন্টের কোনো রকম ডিরেকশন ছিল না। সেই পরিস্থিতিতে ক্যান্টনমেন্টের অথরিটি কি করবে? তারা যতক্ষণ পেরেছে রেখেছে, প্রোটেকশন দিয়েছে। আমি একটা জিনিস কিন্তু মনে করি যে ধরেন এরকম কিন্তু সেই সময় একটা কথা উঠেছিল, কেন শেখ হাসিনাকে যেতে দিল, কেন আত্মীয় বাড়িতে দিতে বলেছে না? ধরেন শেখ হাসিনা, শিরিন শারমিন এরকম বেশ কিছু নোন লিডাররা দে ওয়ার লেট লুজ, ওপেন থাকতো, কি হইতো? রক্তগঙ্গা বয়ে যেত দেশের মধ্যে। আপনি যদি এমনকি জেলে পাঠাতেন, মানুষকে জেল ভাঙতো, আপনি দেশ সামাল দিতে পারতেন। সেই অর্থে আমি মনে করি সিচুয়েশনটা এমনভাবে হ্যান্ডেল করা হয়েছে, পার হয়ে গেছে যে আমাদের উপরে বড় কোনো ধাক্কা আসে নাই। কিন্তু তারপরেও কথা ছিল ক্যান্টনমেন্টেই রেখে বিচার করার জন্য ইত্যাদি ইত্যাদি এইসব পরিকল্পনা ছিল না। এই যে বলে না, ইনি হচ্ছেন মাস্টার মাইন্ড, পুরো মুভমেন্টটাই হলো স্পন্টেনিয়াস। এইটা বুঝতে হবে। যারা নিজেদের কৃতিত্ব দাবি করছেন, তারা আন্দোলন করছেন, এই করছেন, এইগুলো না, তারা কলটা দিয়েছেন। যেখানে পলিটিক্যাল পার্টি পিছিয়ে গেছে, তারা সামনে এসে বুক চিতিয়ে বলেছে আমরা আছি, চলো আমাদের সাথে। এর বাইরে এটার কোনো মাস্টার প্ল্যান ছিল না, কিছু ছিল না। ফলে এই জায়গাগুলো তৈরি হয়নি। ওই একই কারণে কি হয়েছে, আপনি চুপ্পুকে রেখেছেন, আপনি কী বলে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স এনেছেন, আপনি একটা ডেমোক্রেটিক পথে গেছেন। এখন অনেকে মনে করে না যে একটা রেভলিউশনারি গভর্নমেন্ট এলে হতো, কিন্তু তখন তো এই কথা কেউ বলে, তখন এটা হয় নাই। এই কারণেই আমি বলি আপনি ওই জায়গা লস করেছেন। আপনি একটা বিপ্লব করতে যদি চাইতেন, সেটা আপনার মাথার মধ্যেই ছিল না। আপনার মাথার মধ্যে যে নেই, সেটাকে আপনি ওই কিনে যেরকম কাঁঠাল পাকানো যায় না, এরকম এইটাকে আপনি বিপ্লব বাড়াতে পারবেন না। বিপ্লব একটা কোয়ালিটেটিভ জিনিস। বিপ্লবের মধ্যে ক্লাস কোশ্চেন আছে, বিপ্লবের মধ্যে সোশ্যাল ফ্যাব্রিক্স পুরো বদলে নতুন সোসাইটি তৈরি করবার প্রশ্ন আছে। এগুলো কিছুই ছিল না। এই কারণে এটা ডেমোক্রেটিক ওয়েতেই যেতে হবে। এখনও আপনি ডেমোক্রেটিক ওয়েতেই যান, যত প্রোগ্রেসিভনেস আনতে পারেন, এর মধ্যে যত ভালো জিনিস আনতে পারেন, উপাদান যুক্ত করতে পারেন। এই কারণে আমি মনে করি এখন এই গভর্নমেন্টের কাছে অন্য কোনো অল্টারনেটিভ নাই। তারা যত তাড়াতাড়ি সম্ভব যতখানি তারা সংস্কার করতে পারে। এমনিতে তো দেখেছেন যে যাকে ডেপুটি চিফ করা হয়েছে, ওই যে ঐকমত্য কমিশনে, তিনি পলিটিক্যাল পার্টিগুলোর কাছে আহ্বান জানিয়েছেন, বসেন, ঠিক করেন আগামী মাইল আমাদের উভয়ই মিলে যেতে হবে, মানে একা একা যেতে পারবে না। আর পলিটিক্যাল পার্টিগুলো একসাথে যেতে পারছে না, তাহলে কি করবেন? খুবই বড় একটা সিদ্ধান্তের ব্যাপার, সেটা হচ্ছে এইখানে স্টেটসম্যানশিপের ব্যাপার। ডক্টর ইউনূসের কাছে আমরা এটা প্রত্যাশা করতে পারি যে উনি সবাইকে ডেকে একটা ব্রিফ করে বলবেন, এই কারণে আমি এই পদক্ষেপ নিচ্ছি, দিস ইজ দ্য স্টিপুলেটেড টাইম, ইলেকশন কমিশন ডেটটা ওরকম করে ডিক্লেয়ার করবে, আপনারা এখন থেকে এইটা ঝগড়া বিবাদ বন্ধ করেন। এইটা বন্ধ হতে বাধ্য, না হলে আপনি আরও বেশি করে এই সংঘাত বা কলহ কোন্দল যা আছে এটাকে বাড়তে দেবেন, আরও বাড়বে, কদ্দূর যাবে সেটার কোনো ঠিক নাই। জি, মুজাহিদুল ইসলাম সেলিম, এই যে 626 জনকে সেনানিবাসে আশ্রয় নিয়ে আইএসপির ব্যাখ্যা আপনি কীভাবে দেখছেন? না, এটার ইন্টিগ্রেসিস সম্পর্কে আমি খুব অবগত নেই, এবং কীভাবে এই মেকানিজমটা ওয়ার্ক করেছে এটা আমি অবগত নেই। কিন্তু প্রায় 1 বছর পার হয়ে গেল, এতদিন পরে না, 9 মাস, যাই হোক, এতদিন পরে না এটা জানতে পারছি। এইটা কিন্তু আমাদের দেশে যে তথ্য জানার অধিকার বঞ্চিত মানুষ এবং যারা ক্ষমতায় থাকে, তাদের কোনো বয়ানের উপরে অবিশ্বাস, একটা চিরন্তন অবিশ্বাস, কোনো কিছুই বিশ্বাস করে না, এই ফেনোমেনাটাকে আরও শক্তিশালী করে ফেলেছে। তবে একটুখানি রক্ষা যে শেষ পর্যন্ত হলেও তারা এই লিস্ট সহ নামগুলো দিয়েছে, আমি এইভাবে দেখতে চাই। কিন্তু আমার কথা হলো যে পুরা ব্যাপারটাকে এমন খিচুড়ি বানিয়ে ফেলেছে যে সিম্পল সলিউশনস, সিম্পল ওয়েতে অগ্রসর। আমি যখন মুক্তিযুদ্ধের পর ডাকসুর ভিপি ছিলাম 72 সালে, তখন অটো প্রমোশনের জন্য মিছিল হয়েছে যে আমরা যুদ্ধ করেছি 9 মাস, আমরা আর পরীক্ষা দেবো কেন, ওইটাই তো দেশপ্রেমের পরীক্ষা, পরীক্ষা ছাড়াই আমাদের পাশ করে দিতে হবে। আমার ডাকসু অফিসের সামনে দিয়ে তার মিছিল করেছে, সেলিমের দালালি চলবে না, কারণ আমি এটার বিরুদ্ধে। এখন আমি দেখছি যে এই স্টেপসগুলো আপনার মরালি, নৈতিকভাবে যদি আপনার
জনগণকে ছাত্র সমাজকে না দাঁড় করাইতে দেন, তারপর আগাবেন কিভাবে? এবং আমার ছিল অ্যাপ্রোচ ছিল ছাত্রদের কাছে, আমি বক্তৃতা করে বলেছি পাকিস্তানিরা আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়েছে, হারানো সময় পুনরুদ্ধার করতে হবে। ওভার টাইম লেখাপড়া করেন, ওভার টাইম আপনি লাইব্রেরিতে কাজ করেন, 3 বছরের কোর্স 2 বছরে কমপ্লিট করে আপনি সমাজতন্ত্রের সৈনিক হিসেবে আপনি নিজেকে প্রতিষ্ঠা করেন। দিস শুড হ্যাভ বিন দ্য অ্যাপ্রোচ। এবং আমরা সব কিছু করতে পারবো না, আমরা এই ধারাটাকে চালু করে দিলাম এবং অজস্র পলিটিক্যাল মিটিংয়ের ভেতর দিয়ে জনগণের ভেতরে গিয়ে জনগণকে এডুকেট করা, তাকে রাজনৈতিকভাবে শিক্ষিত করা, এইটা না করে আমি জনগণকে দূরে ঠেলে এবং তার দৈনন্দিন জীবনের সমস্যাগুলো অ্যাড্রেস না করে আমরা বড় বড় পোর্টকে চালাবে, অমুক কালে চালাবে। উই নো সারা দুনিয়ায় যে কনস্পিরেসিগুলো চলছে, সাম্রাজ্যবাদী কনস্পিরেসি, সেই পরিপ্রেক্ষিতে এই ধরনের সেন্সিটিভ জায়গাগুলোতে কেন হস্তক্ষেপ করছে? অটো প্রমোশনও তো দিলাম, অটো প্রমোশন শামসুজ্জামান দুদু, এই যে আইএসপিআর 626 জনকে নিয়ে যে ব্যাখ্যা খুবই বিভ্রান্তিকর এই যে লিস্ট প্রকাশ করা হয়েছে এবং সময়। বাংলাদেশের সব থেকে দায়িত্বশীল জায়গা আমার কাছে মনে হয়েছে সেনাবাহিনীর এই জায়গাটা। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা ওই জায়গা থেকে বেরিয়ে এসে করেছিল। তরুণ অফিসাররা সেই সময় যে ভূমিকা, সিপাহী, মুক্তিযোদ্ধা, এবং তারা একটা আদর্শ ছিল। সব থেকে ঘৃণিত অংশটা মনে করে বাংলাদেশের মানুষ, যেভাবে ব্যাখ্যা করি না কেন, ওই জায়গায় গিয়ে তারা জীবন রক্ষা করতে চাইছে এবং তারা তাকে থাকতেও দিয়েছে। বাকশালীতন্ত্রর কিন্তু একেবারে তছনছ করে ফেলেছে 7 নভেম্বরের বিপ্লব, একদলীয় বাকশালী ব্যবস্থা। কিন্তু এবার স্বৈরতন্ত্রের প্রতিভূরা, প্রতিভূই বলবো, স্পিকার, এমনকি তাদের 1 নম্বর ব্যক্তিকে জেলে না দিই, আমি তাকে তো লুকাতে পারতাম, সসম্মানে হেলিকপ্টার যোগে প্রকাশ্যে তাকে আমরা বিদায় করেছি। নিয়ে গেছি না একটা জাহাজে উঠে সেই দিনে নিয়ে যেতাম লিস্ট টিস্ট করে। আইএসপি আজকে যেটা দিয়েছে তার 70 কি 80% আছে সিপাহী, পুলিশের সিপাহী, কনস্টেবল 500 জনেরও বেশি, 500 জনের বেশি। আমার কাছে মনে হয়েছে এটা 7 দিনের মধ্যে দেওয়া সম্ভব ছিল লিস্টটা, ধোঁয়াশাটা অন্তত থাক। মানে এখন এটা পরিষ্কার হলো না। আইএসপিআর নিজেরা অত্যন্ত দায়িত্বশীল, গুরুত্বপূর্ণ, তাদের কথা সবাই বিশ্বাস করে। সর্বশেষে এই বিজ্ঞপ্তির আগে একটা বিজ্ঞপ্তি দিতেছে, ওইটা আরো মারাত্মক। কোথায় কোথায় মিছিল করা যাবে, মিটিং করা যাবে, যেটা পুলিশের পক্ষ থেকে আমরা জানি, আইএসপিআর সেটা এইবার প্রথম, অনেক দিন পরে, বলা যায় যে স্বাধীনতার পরে এই প্রথম। তো এখন সেই কারণে 626 জন মানে জায়গা দিয়েছিল, তারা কোথায় এখন? তাদেরকে 2-1 দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করে চলে গেছে। তাহলে তারা যদি চলে গিয়ে থাকে, তাহলে 2-1 দিনের জায়গায় 7 দিন পরে তো আমরা জানতে পারতাম। নেই তো তাদের কাছে, দেরি কেন? সেই জন্য। আর 2 নম্বর আমি একটা কথা বলি, ছোট করে বলি, সেনাবাহিনীকে আমাদের রক্ষা করতে হবে। কিছু জায়গা, কিছু প্রতিষ্ঠান রক্ষা করতে হবে। সেই জন্য সন্দেহ বিশ্বাস তৈরি হয় এমন কোনো বক্তব্য, সময়, কথা বলা ঠিক না। এটা মানে আরো আগে দিলে ভালো হতো আর কি। হ্যাঁ, প্রায় 9.5 মাসের মতো হয়ে গেছে। আমি আমার সাংবাদিকতা করতে গিয়ে, যেহেতু প্রতিরক্ষা সাংবাদিকতা আমি করেছি, আমি দেখেছি যে আমাদের সশস্ত্র বাহিনী এই জনসংযোগের বিষয়টা খুবই দুর্বল আর কি। এখনো আমি সেটা লক্ষ্য করি। এখন তারপরেও তারা দিয়েছে, ভালো কথা। এখানে অনেকেই অনেক প্রশ্ন তুলবেন যে এরা ওখানে গেল কেমনে, পালালো কেমনে, বা চলে গেল কেমনে, এই ধরনের অনেক কিছুই আছে। কিন্তু তখনকার যে, আমি সেটা এইটুকুই বলবো যে তখন যে বাস্তবতাটা, যেটা মান্না ভাই বিশেষ করে বলেছেন, যে এই বাস্তবতাটা তো কেউ অস্বীকার করতে পারে না। বাস্তবতা এমন একটা জিনিস যেটা সঠিক সিদ্ধান্তকে অনেক সময় ওভার পাওয়ার করে, এমনকি ন্যায়পরায়ণতাকেও ওভার পাওয়ার করে, অনেক ক্ষেত্রে ওভার পাওয়ার করে। আমি 2002 সালে সেনাবাহিনীর আমন্ত্রণে সিয়েরা লিওনে গিয়েছিলাম গৃহযুদ্ধ মানে পরিস্থিতি দেখার জন্য। কেবল ওখানে শেষ হয়েছে গৃহযুদ্ধ, এবং বাংলাদেশ
সেনাবাহিনী এটা মোটামুটি ঠিক করেছে আর কি। সেখানে গিয়ে দেখেছি যে সবচেয়ে যে ক্রূর এবং যে মানে সবচেয়ে বদমাশ যে আপনার গেরিলা ছিল বা ছিল, তার নাম ছিল হচ্ছে ব্রিগেডিয়ার বেজবিনিন, স্বঘোষিত ব্রিগেডিয়ার বেজবিনিন। সে মানুষ হত্যা করতো যে কোনোভাবে, কিন্তু যখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বেজবিনিনকে প্রতিষ্ঠিত করেছে, আপনার স্বাভাবিক জীবনে ফেরত নিয়ে এসছে। আমরা তার ইন্টারভিউ করেছিলাম। আমার মনে হয় এখন এই বিতর্কগুলো থেকে বেরিয়ে আমাদের আসার সময় এসছে, আমাদের একটু মাথাটা ঠান্ডা করা দরকার। জি, আপনাদের চারজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন আজ এ পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।